বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সংলাপ, মাথায় হাত মোদির। এবং সর্বশেষ জানাবো, অংশগ্রহণমূলক নির্বাচন মানেই কি আওয়ামী লীগের পুনর্বাসন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সংলাপ, মাথায় হাত মোদির। বাংলাদেশ পাকিস্তানের বর্তমান সম্পর্ক দেখে ভারতীয়দের যেন রীতিমতো শরীর জ্বালা করছে। এখন দেশের ইতিহাসে নারকীয় গণহত্যা চালিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের সময় চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে, তা আর বোঝার বাকি নেই নরেন্দ্র মোদী সরকারের। এবার ভারতের সেই জ্বালা যেন আরও বাড়িয়ে দিল বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সংলাপের খবর। এ মাসেই বাংলাদেশ সফরে আসবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হচ্ছে ভারতের দাদাবাবুরা। ২০০৯ সালে হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে পাকিস্তানের সাথে নানা ইস্যুতে বাংলাদেশের সম্পর্ক জটিল আকার ধারণ করে। তবে হাসিনা ভারতে পালানোর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটতে থাকে ভারতের কারণেই। ভারত বাংলাদেশে তাদের পণ্য রপ্তানি করা বন্ধ করে দিলে পাকিস্তানের করাচি থেকে পাকিস্তানি পণ্য সহ সে দেশেরই জাহাজ বাংলাদেশে পণ্য নিয়ে ভেড়ে। এদিকে ২০১২ সালের পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কোনো সংলাপ হয়নি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের খবরে জানানো হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে পাকিস্তান বাংলাদেশ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আসন্ন সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ এতে দেশটির প্রতিনিধিত্ব করবেন বলেও জানানো হয়। সেই দেশের প্রতিবেদনে কি কি বিষয়ে আলোচনা হতে পারে তারও ধারণা পাওয়া যায় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দুদেশের সম্পর্ক দৃঢ় করার প্রস্তাব। সেই সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমন্বয় বাড়াতে একটি যৌথ কমিশন পুনর্বহালের বিষয়টি তুলতে পারে পাকিস্তান। আর এতেই যেন কপালে এখন চিন্তার ভাঁজ ভারতের মোদী সরকারের। তার এই সফরকে বাণিজ্য ও কূটনীতি সহ বিভিন্ন খাতের সহযোগিতা গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ফ্যাসিস্ট হাসিনাকে ভারত তাদের দেশে আশ্রয় দেওয়ার পর থেকে বাংলাদেশকে কোণঠাসা করতে নানা ষড়যন্ত্র করতে থাকে। এতে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের অবস্থা দেখে নিজেদেরই নাজেহাল অবস্থা ভারতের। অংশগ্রহণমূলক নির্বাচন মানে কি আওয়ামী লীগের পুনর্বাসন? ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর বাংলাদেশ ভারত সম্পর্কের পানি অনেক দূর গড়িয়েছে। মাঝে মাঝেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠছে, আবার শীতল হচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে যে একটি অস্বস্তিকর অবস্থা চলছে তা সচেতন মানুষ মাত্রই বুঝতে পারেন। এমনিতেই শেখ হাসিনা তথা আওয়ামী লীগের প্রতি ভারতের সফট কর্নার আছে। এর কারণ আলোচনা করলে লেখার কলেবর বিশাল হয়ে যাবে। আশা করি পাঠকরা এসব বিষয়ে জানেন। বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের মাথা ব্যথা এই দেশটির জন্মের সময় থেকেই, হয়তো ভেতরে ভেতরে তারও আগে থেকে চলছে এই খেলা। দেশটি স্বাধীন করতে ভারত যে সহযোগিতা করেছে তা বাংলাদেশি মাত্রই স্বীকার করেন। এটা নিয়েও আছে বিস্তর বিতর্ক। কেউ কেউ বলেন বাংলাদেশকে ভারত স্বাধীন হতে সহায়তা করেছে নিজেদের স্বার্থে। তবে সে যাই হোক, তারা আমাদের বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে, এটা তো কম কিছু নয়। তবে বেদনা দেয় তখনই যখন ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতাকে ভারত আখ্যায়িত করে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হিসেবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ তথা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের হেয় করা হয়। সেই বিতর্কেও না যায়, আসি বাংলাদেশ নিয়ে ভারতের ভাবনায়। শেখ হাসিনা পালিয়ে গিয়ে নয়াদিল্লিতে কোনো এক গোপন ডেরায় অবস্থান করছেন। তাকে ফেরত চাইছে বাংলাদেশ, কারণ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েছে। এসব মামলা তাকে মোকাবিলা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ভারতের কাছে সরকার অনুরোধ করেছে শেখ হাসিনাকে ফেরত দিতে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন। সে অনুযায়ী এই বছরের ডিসেম্বরে এবং আগামী বছরের জুনের মধ্যে নতুন নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
ঠিক এমন সময়ে ভারতের টনক নড়েছে। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করেছেন। বলেছেন, স্থিতিশীল, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি আমরা, যেখানে সব সমস্যার সমাধান হতে হবে গণতান্ত্রিক উপায়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। আসলে এই অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি বা ভারত কি বোঝাতে চাইছে তা নিয়ে ব্যাপক আলোচনার সমালোচনা চলছে। এরই ধারাবাহিকতায় ভারতের প্রভাবশালী টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক দেবাদীপ পুরোহিত একটি প্রতিবেদনে লিখেছেন, 7 মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি তীক্ষ্ণ ইঙ্গিত দিয়েছেন। তা হলো, শেখ হাসিনার আওয়ামী লীগকে কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতার বাইরে রাখা উচিত নয়। অন্যটি হলো বাংলাদেশের সাথে জ্বালানি চুক্তির প্রসঙ্গ। দেবাদীপ পুরোহিত লিখেছেন, শেখ হাসিনার দলের প্রতি অন্তর্বর্তী সরকারের বিদ্বেষ আছে। দেশ জুড়ে এই দলের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে যে দমন পীড়ন চলছে তাতে সেই বিদ্বেষ প্রতিফলিত হয়। তবে বুদ্ধিজীবীদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করছেন নির্বাচন হওয়া উচিত একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে যতবার নির্বাচন হয়েছে তার আগে, পরে এবং স্বাভাবিক সময়ে বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে গণহারে গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তার এড়াতে ভিন্ন মতাবলম্বীরা মাঠে জঙ্গলে রাত কাটিয়েছেন। এসব ছবি পত্রপত্রিকায় ছাপা হয়েছে। ওইসব ভিন্ন মতাবলম্বী বা বিরোধী নেতাকর্মীদের একটাই চাওয়া ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তাদের সেই গ্রেপ্তারে নিয়ে ভারত একটি কথাও বলেনি যে এদেরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। খালেদা জিয়ার গুলশানে ফিরোজার চারপাশে বাসা থেকে বের হওয়ার রাস্তা বালুর ট্রাক দিয়ে আটকে দেওয়া হয়েছিল। কই, তখন কিন্তু ভারত টু শব্দটি করেনি। তখন কি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি তুলেছিল তারা? ভারতের আজকের এই ভূমিকায় নিশ্চয়ই আপনি বিস্মিত হবেন যদি 2008, 2014, 2018 এবং 2024 সালের নির্বাচন সম্পর্কে সম্যক ধারণা থাকে। 2008 সালের নির্বাচন বাদে বাকি সবটা নির্বাচন নিয়ে তীব্র বিতর্ক আছে। কোনোটাতে নির্বাচন বর্জন করেছে বিএনপি সহ বড় রাজনৈতিক জোট, কোনোটাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন এমপি নির্বাচিত হয়েছেন। অর্থাৎ ওইসব আসনের ভোটারদের ভোট দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আবার কোনো নির্বাচনে ভোট হয়েছে মাঝরাতে। সর্বশেষ নির্বাচনে যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর তাগিদ দেয়। কিন্তু ভারতের কাঁধে কাঁঠাল ভেঙে খেয়েছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক মহল এইসব নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করলেও ভারত এতে বৈধতা দিয়েছে। তখন কিন্তু তাদের কাছে অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বুলি ছিল না, থাকলেও সেটা ছিল মুখে, তাদের কাজে তার প্রমাণ মেলেনি। 2008 সালের পর অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন নিয়ে প্রহসন হয়েছে। নির্বাচন কমিশন ঘুমের মধ্যে 70% ভোট পড়ার খোয়াব দেখতে পেয়েছে। বাংলাদেশের মানুষ সর্বশেষ 3টি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়নি। নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা, অথচ সবার আগে ভারত বৈধতা দিয়েছে। তারা নির্বাচনের পরে প্রশ্ন তোলে নিয়ে নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি, অথচ এখন তাদের এই যে অবস্থান তার সম্ভবত সাংবাদিক দেবাদীপ পুরোহিত যথার্থই তাদের বিশ্লেষণে তুলে ধরেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, ভারত এখন যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে তার অর্থ হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, তবে হবে অংশগ্রহণমূলক নির্বাচন। কেউ হয়তো প্রশ্ন করবেন, ভারত তো নির্বাচনের আগেই অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে। কিন্তু প্রশ্ন, সুজাতা সিং এর ঝটিকা সফর কি প্রমাণ করেছে? তারা যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছে। আওয়ামী লীগ যেমন তার নিজের কোনো ভুল দেখতে পায় না, ঠিক তেমনই তাদের চোখ দিয়ে এই দলটিকে বিচার করে ভারত। ফলে আওয়ামী লীগ ক্রমশ দৈত্যে পরিণত হয়। এতে স্পষ্ট করে বলা হয়, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালা বদলে ভারতের যথেষ্ট প্রভাব আছে। এ কথার সাক্ষ্য দিয়ে গেছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। 2008 সালের 29শে ডিসেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঠিক 10 মাস আগে বাংলাদেশের তখনকার সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ রাষ্ট্রীয় সফরে ভারতে যান। এই সময় তিনি সাক্ষাৎ করেন প্রণব মুখার্জির সঙ্গে। সেই সময় শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীকে মুক্তি দেওয়ার জন্য জেনারেল মইনের প্রতি আহ্বান জানান।
প্রণব মুখার্জি তার দ্য কোয়ালিশন ইয়ার্স আত্মজীবনীতে এই সম্পর্কে লিখেছেন, শেখ হাসিনা ছাড়া পেলে তাকে বরখাস্ত করে দেবেন এটা ভেবে জেনারেল একটু উদ্বিগ্ন ছিলেন, কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়ে তাকে বলি শেখ হাসিনা ক্ষমতায় ফিরে এলেও তার চাকরি বহাল থাকবে। এমনকি মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপ চেয়ে আমি তার সঙ্গেও অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করি। শেষ পর্যন্ত দুই নেত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর পেছনে ভারতের ভূমিকার কথা স্বীকার করেছেন ভারতের তখনকার পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি। 2023 সালে বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে অনেকটা সময় ঢাকায় ভারতীয় হাই কমিশনার ছিলেন বিনা স্বীকৃতি। তিনি বলেছিলেন, এটা কোনো গোপন কথা নয় যে সে সময় দিল্লি ও ঢাকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।